এবার কি তবে বিদায় ঘণ্টা বাজার অপেক্ষা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের? তারেকের প্রত্যাবর্তনে বদলের বাংলাদেশে কি ফের একবার বদল আসতে চলেছে? বিএনপি নেতা ফেরার পর বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারতও। এই বদলে কি স্বস্তি পাবে বাংলাদেশ? স্বস্তি পাবেন ওই বাংলাদেশের আম জনতা, নাকি এর নেপথ্যে ঘটছে এমন কিছু যা ফের উত্তাল করে তুলতে পারে গোটা বাংলাদেশ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। দীর্ঘ 17টি বছর পর স্বেচ্ছা নির্বাসন পর্বে ইতি টেনে অবশেষে নিজের দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে 25শে ডিসেম্বর তারেক রহমান তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছিলেন। তবে তারেকের বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তটি ছিল বেশ আবেগঘন। বিমানবন্দর থেকে বের হয়ে জুতো খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। হাতে তুলে নেন এক মুঠো মাটি। তাকে দেখার জন্য রীতিমতো জনজোয়ার আছড়ে পড়ে ঢাকার রাজপথে। সূত্রের খবর, পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পরেই ওই বিমানবন্দর থেকেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক ফোন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। কিন্তু কেন হঠাৎ ইউনূসকে ফোন করলেন তারেক? বললেন কি তবে, আমি এসে গেছি, এবার তোমার দিন শেষ? যদিও তারেকের দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ খবর নিতেই নাকি তাকে ফোন করেছিলেন তারেক। তাছাড়াও তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কেন এতদিন প্রবাসে থাকতে হয়েছে ওই তারেক রহমানকে। আসলে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এমন একটি নাম যাকে ঘিরে অভিযোগ, প্রতিরক্ষা, নির্বাসন এবং প্রত্যাবর্তনের গল্প একসঙ্গে জড়িয়ে আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তার রাজনৈতিক ভূমিকা শুধু পারিবারিক উত্তরাধিকার নয়, বরং 2 দশকের তীব্র রাজনৈতিক সংঘাতের প্রতিফলনও বটে। তারেক রহমানের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর সূত্রপাত ঘটে ওই 2001 থেকে 2006 সময়কালে বিএনপি জামায়াত জোট সরকারের শাসনকালে। সেই সময় তিনি সরাসরি কোনো সাংবিধানিক পদে না থেকেও সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রভাবশালী ছিলেন বলেই অভিযোগ। তখন বিগত বিএনপি জামায়াত জোট সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল বনানীর হাওয়া ভবন। আর বলা হয়ে থাকে, তারেক রহমানের নেতৃত্বে 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত জোটের জয়ী হওয়ার পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছিল ওই ভবনটি। সেই সময় ভবনটির মূল আকর্ষণ ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে, মানে ওই তারেক রহমান। এই সময় বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ওই তারেক রহমানকে ঘিরে গড়ে ওঠে এক শক্তিশালী সিন্ডিকেট। অভিযোগ, এই সিন্ডিকেট তখন নিয়োগ, বদলি, টেন্ডার, অর্থনৈতিক লেনদেন সহ সব কিছুই নাকি নিয়ন্ত্রণ করত। এমন কোনো কাজ নেই যা নাকি ওই বিতর্কিত হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রণ করা হতো না। আর সেই সময় থেকেই তারেকের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রাজনৈতিক পরিসরে উঠতে শুরু করে। সবচেয়ে গুরুতর অভিযোগটি ওঠে ওই 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায়। আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় ওই হামলা, যার ফলে বহু মানুষ নিহত এবং আহত হয়েছিলেন। তদন্ত এবং পরবর্তী বিচার প্রক্রিয়ায় তারেক রহমানের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়। তারেকের অনুপস্থিতিতেই তার বিচার হয়।
যদিও বিএনপি বরাবরই দাবি করে এসেছে যে এই মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিচার প্রক্রিয়াও নাকি প্রশ্নবিদ্ধ ছিল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এবং ক্ষমতাসীন দল এই রায়কেই আইনের স্বাভাবিক পরিণতি হিসেবেই তুলে ধরে। ফলে এই মামলা আজও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়ে গেছে। তবে গ্রেনেড হামলার বাইরেও তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং দুর্নীতির মামলায় সাজা ঘোষিত হয়। বিশেষ করে একটি মানি লন্ডারিং মামলায় তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাজা দেওয়া হয়। এসব মামলার বড় বৈশিষ্ট্য হলো এগুলো বেশিরভাগই হয়েছে তার দেশের বাইরে অবস্থানের সময় এবং রায় হয়েছে তার অনুপস্থিতিতেই। ফলে স্বাভাবিকভাবেই আইনি দৃষ্টিকোণ থেকে এটি বৈধ হলেও রাজনৈতিকভাবে এই সমস্ত রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই গেছে। আপনাদের জানিয়ে রাখি যে 2007-2008 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক গ্রেপ্তার হন এবং কারাবন্দী অবস্থায় শারীরিকভাবে গুরুতর অসুস্থতার কথা সামনে আসে। জামিনে মুক্তি পাওয়ার পর চিকিৎসার অজুহাতে তিনি যুক্তরাজ্যে চলে যান। বিএনপির বক্তব্য অনুযায়ী সেই সময় তার নিরাপত্তায় ঝুঁকি ছিল এবং দেশে ফিরে ন্যায্য বিচার পাওয়ার সম্ভাবনাও নাকি অত্যন্ত ক্ষীণ ছিল। ফলে চিকিৎসা শেষে তিনি আর দেশে ফেরেননি। তাছাড়া পরবর্তী সময়ে ওই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা এবং আইনি চাপ আরও বেড়ে যায়। এতে তারেকের বিদেশে অবস্থান কার্যত দীর্ঘমেয়াদী রাজনৈতিক নির্বাসনে পরিণত হয়। যদিও এটি কিন্তু ওই রাষ্ট্র কর্তৃক ঘোষিত নির্বাসন নয়, বরং রাজনৈতিক এবং আইনি বাস্তবতায় গড়ে ওঠা এক ধরনের স্বেচ্ছা নির্বাসন। এই সময় তিনি লন্ডন থেকেই বিএনপির নীতি এবং কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকেন। তবে ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের জামানায় 21শে আগস্টের গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ওই খালেদা পুত্র তারেক রহমানকে। তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতি বিএনপির রাজনীতিকে যেমন দুর্বল করেছে, তেমন আবার তাকে ঘিরে এক ধরনের রাজনৈতিক প্রতীকও তৈরি করেছে। সমর্থকদের কাছে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যাওয়া এক নেতা, আর বিরোধীদের কাছে তিনি বিচার এড়িয়ে যাওয়া একজন দণ্ডপ্রাপ্ত রাজনীতিক।